এটা আমি নিশ্চিত না, আমি একজন আমাকে বলেছে, আমার দেখা নেই, তবে হতেও পারে, গন্ধ দিয়ে হতে পারে, বলা হয়েছিল যে যেই জায়গাটায় ঘাটে যেই জায়গায় টার্মাকের উপর আমাদের বসানো হয় সেইখানে কি তারা গিয়ে পেশাব করেছিল, তারপরে আমাদের ওখানে বসানো হয়েছে। আমার তো পাসপোর্ট ছিল, তা পাসপোর্ট নিয়ে সে ওই সেই মাটির মধ্যে পাসপোর্টটাকে ফেললো, যেটা আমাকে সবচেয়ে বেশি বলবো আঘাত করেছে, ফিজিক্যাল আঘাতের চাইতে সেটা আমাকে বেশি লেগেছে। আমি ওটা নিয়ে আবার নিয়েছি, আমার থেকে কেড়ে নিয়ে আবার ফেলেছে, আমি আবার নিয়েছি, আবার ফেলেছে, এবং তারপরে আমার উপরে চড়াও হয়েছে। কাজে এই ধরনের কিছু কিছু জিনিস হয়েছে যেটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম। আমি এই আলীর কথা যদি বলি, আলীর তখন গেঞ্জি ছেঁড়া, আমার ওই সময় আমার অন্তত মুখে চোখে পট্টি দেওয়া ছিল না এবং হ্যান্ডকাফও করা ছিল না। আলীর কিন্তু তাই ছিল, আদনানেরও তাই ছিল, এবং তারা তো কষ্ট পাচ্ছিল বলাই হচ্ছিল। তারপর আমার পাশে যেহেতু ছিল, তাকে বলছিল সে ইউ লাভ ইসরায়েল, সে বলে না আই লাভ প্যালেস্টাইন। তারপর আবার চড়ো হলো তার উপরে। পরবর্তীকালে যে লিয়াকত, যিনি বাংলাদেশি, সিলেটি বাংলাদেশি, যিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন, পরে জেলে তার সাথে আমার দেখা হয়, তখন উনি বলেন ওনাকে তারা বলেছিল তুমি হামাসের এজেন্ট, ভিতরে নিয়ে তোমাকে গুলি করা হবে। কাজে এই ধরনের জিনিসও হয়েছিল, আর অন্যান্য ভাবে অত্যাচার তো করা হয়েছিল, সকলকে ছাড়া হয়নি। আচ্ছা, ইসের কথা বলি যে কয়েকটা জিনিস ইন্টারেস্টিং, যে আমরা লোহার বিছানায় ঘুমাতাম। এটা আমরা নামার পরে আমাদের কিন্তু বাসে করে প্রথমে তো অনেকগুলি চেকিং হয়, আমাদের যন্ত্রপাতি নিয়ে নেয় সবকিছু। তারপরে আইনজীবী, ভাগ্যিস আমরা প্রস্তুতি নিয়েছিলাম, আইনজীবী আমাদের প্রথম সই করার সময় একটা ডকুমেন্ট সই করতে হয়, সেই ডকুমেন্টে লেখা যে আমি অবৈধভাবে ঢুকেছি। আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম এই মুসলিকে আমরা সই করব না, কারণ আমরা তো অবৈধভাবে যাইনি, আমরা আন্তর্জাতিক পানিতে ছিলাম এবং এই অবরোধটা অবৈধ, কাজে আমরা নিজেদের অবৈধ বলবো কেন। সেটা অবশ্য আমরা আইনজীবীদের সাথে আলাপ করে নিয়েছিলাম। আরেকটা ফর্ম ছিল, সেটাও কিছুটা ওই রকমের, এই দুটোর কোনোটাই আমরা সই করবো না বললাম। তৃতীয় একটা ফর্ম, যেটা আইনজীবী আমাকে অবশ্য বলেছিল আইনজীবীকে পাওয়া যাচ্ছে না, বলছে আমি আইনজীবী ছাড়া বসবো না। তারপর আইনজীবী আসলো, আমরা আগেই প্রস্তুত নিয়েছিলাম, আমরা ওই যে বললাম রাত জেগে সবার ছবি সবকিছু পাঠিয়ে দিয়েছিলাম, যে আইনজীবীরা সেভাবে এসেছিল, এবং আইনজীবী আমাকে বলেছিল এইটা তুমি সই করতে পারো, আমরা রেকমেন্ড করি, সেটা হচ্ছে 72 ঘন্টার মধ্যে আমাকে যেন ডিপোর্ট করা হয়, যাতে আমাকে জেলে না রাখা হয়, সেইটা আমি সই করি। তো সেই জায়গাটা হওয়ার পরে আমাদের অনেকগুলি ধাপের পরে আমাদের একটা বাসে উঠানো হয়। সেই বাসে এরকম আমরা একদম ঠাসাঠাসি 4 জন পাশে বসলে যেরকম হয়, ওইটা আমি মেপেছিলাম, যদিও পট্টি দেওয়া ছিল, আমি ফাঁকতালে আমি এটাকেও একটু ম্যানেজ করে, পট্টিকেও ম্যানেজ করে আমি দেখতে পেরেছি যে কারা ছিল তাটা বোঝা যায়নি, কিন্তু 4 জন আছে, আকারটা ধরতে পেরেছি। এটা ছিল আনুমানিক 2 ফুট বাই 5 ফুট একটা কক্ষ, তার মধ্যে আমরা 4 জন বসে লোহার ইসের মধ্যে, প্রচন্ড ঠান্ডা, এটা ফ্রিজারের মতন কোনো একটা কিছু। আমরা তো পাতলা গেঞ্জি পরা, কারণ আমাদের কাপড় সাপড় নিয়ে অন্য গেঞ্জি পরিয়েছে, তাদের দেওয়া গেঞ্জি পরিয়েছে, সেটাই পরা, কাজেই এবং 2 ঘন্টার মতন আমরা যাত্রা করি। পরে আমরা জানতে পারি যে ওদের সবচাইতে টপ সিকিউরিটি জেল, একদম মরুভূমির মাঝখানে একটা জেল আছে, সেইটাতে আমাদের রাখা হয়েছিল। তারপরে আমরা অবশ্য আগে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা হাঙ্গার স্ট্রাইক করব, আমরা খাইনি, কিন্তু সকলের শরীর তো একই রকমের না, কারো কারো প্রয়োজন ছিল। এই 2.5 দিন আমরা ওখানে ছিলাম, জেলে ছিলাম, সেই সময় 1 প্লেট খাবার দেওয়া হয়েছে, যারা খেয়েছে তাদের। আমরা বিছানার ক্ষেত্রে, যেটা বিছানাটা লোহার ছিল, এবং ওই বিছানায় একটু কাত হলে বিকট একটা আওয়াজ হয়, লোহাগুলি এমন ভাবে করা, একটা স্প্রিং ধরনের একটা কিছু বোধহয়, যে পাট 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 করে বন্দুকের গুলির আওয়াজের মতন হয়। কাজে আমাদের সেলে 8 জনের জায়গা ছিল, আমরা ছিলাম 7 জন, এবং যেই যখন শুচ্ছে একটু ঘুরলে পাড়াক করে ওঠে। সারা রাত কিন্তু এই জিনিসটা হয়েছে। আমাদের বাথরুমের অবস্থা বললাম না, ওটা বাদ দিলাম, কিন্তু একটা মজার জিনিস, অন্যান্য জিনিস বলি, কিন্তু আমাদের
উল্টা যেটা করেছি সেটার কথা বলবো। আমি ছিলাম এই লিয়াকত শাহ ছিলেন 1 নম্বর কক্ষে, আমি ছিলাম 12 নম্বর সেলে। 7 নম্বর সেলে যারা ছিল তারা একটা মজার কাজ শুরু করলো। ওর মধ্যে তারা আপনারা ওই যে কি জানি গানটা, না লেবো প্যালেস্টিনা, ওই যে বিদ্রোহী গানটা বেলাচাও, বেলাচাও গানটা তো আপনারা জানেন। তারা বেলাচাও সুরে গান গাওয়া শুরু করলো। We want working toilets. We want working toilets. We want it. এই পুরো জিনিসটা করে গান শুরু করে দিল। খানিকক্ষণ পরে আমাদের 20টা সেলের প্রত্যেকে আমরা গান শুরু করে দিলাম। এই we want, তাদের টয়লেট ছিল না, খারাপ ছিল বা কিছু, এবং নালিশ করা হচ্ছে, কিছু করছে না। এই বেলাচার গানে সুরে তারা এই গানটা রচনা করে গাওয়া শুরু করে দিল। তার একটা স্ট্র্যাটেজিক কারণও ছিল। ওই সময় অনেকগুলি দেশের যারা কনসাল জেনারেল তারা এসেছিল দেখা করার জন্য, এবং তাদের সাথে তো আমাদের যোগাযোগ করার কোনো উপায় নাই। এইটা সবাই মিলে যখন আমরা গান করা, যদিও তারা বন্দুক নিয়ে এসে শাসানোটা আমরা পাত্তা দেইনি, আমরা গান গিয়ে গেছি, এবং এই গান কিন্তু ওদের কাছে পৌঁছেছে, বোঝা গেল। কারণ তারপরে তাদের ওই সেল থেকে আরেক সেলে সরানো হচ্ছে। বাথরুম ঠিক করা হয়নি, যে সেল বদলানো হয়েছে। আরেকটা কি জানি ছিল বললেন? ও আচ্ছা, অন্য যেটা, এটা আমি মনে করি আমরা তাদের যতটা ভয় পাই তাদের চেয়ে তারা আমাদের বেশি ভয় পায়। কারণ আমরা কি করতে পারি সেটা নিয়ে তাদের একটা আতঙ্ক ছিল, এবং আমাদের ভয় দেখানোর পদ্ধতিটা ছিল থেকে থেকে রাত্রেবেলায় হঠাৎ রায়েট গিয়ার নিয়ে, মেশিন গান নিয়ে, সব কিছু নিয়ে হুড়মুড় করে সেলের মধ্যে ঢুকে গেল, মাঝখানে ঢুকে গেল, ধাম ধাম করে বাড়ি দিল। আমরা ওর মধ্যে ঘুমাতে চেষ্টা করছি, ঘরের মধ্যে এসে চিৎকার টিৎকার হয়ে দাঁড়াও, এই করো ওই করো, এই ধরনের জিনিস করছে। একদম একটা আতঙ্ক তৈরি করার মতন পরিস্থিতি। সেটা হচ্ছে আমরা যখন 6 তারিখে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়ে দেরি করলাম আমাদের অন্যান্য ফ্লোটিলার কারণে, তখন দেখা গেল আমরা 7ই অক্টোবরে পৌঁছবো, এবং ইসরায়েল বলেই যাচ্ছে যে আমরা হামাস সমর্থনকারী। 7 তারিখে যদি আমরা পৌঁছাই তাহলে এটা বলার সুযোগ তারা অনেক বেশি পাবে, কারণ তারা ওইটাকে জাস্টিফিকেশন হিসেবে দেখাতে পারবে। কাজে আমরা ট্যাকটিক্যালি সিদ্ধান্ত নেই যে 7 তারিখে আমরা পৌঁছবো না, 8 তারিখে পৌঁছানোর চেষ্টা করব। কাজে সেই হিসাবে আমরা বাড়তি একদিন ওইখানেই ছিলাম। কেউ কেউ দেখেওছেন যে আমরা ট্র্যাকারে দেখেছেন যে আমরা এক জায়গায় কিছুক্ষণ ছিলাম, ওই 7 তারিখে যাতে আমাদের না পৌঁছতে হয় সেটার কারণে। কয়েকটা জিনিস বলা দরকার, যারা গিয়েছিল তাদের কথা বলি। অসাধারণ কিছু মানুষ এই কনসিয়াস ফ্লোটিলায় ছিলেন, সত্যিকার অর্থে একেবারে লড়াকু মানুষ। হুয়াইদা আরাফ, যার সাথে আমি প্রথম যোগাযোগ করি, তিনি, আমি পরে আপনাদের প্রশ্নের অন্য উত্তরগুলিও দেব, কিন্তু আমি শুধু জানানোর জন্য বলছি, তিনি কিন্তু প্রথম এই মাবি মারমারাতে ছিলেন, যেখানে তার 10 জন সহকর্মী মারা যায়, তাকে হত্যা করা হয়, খুন করা হয়। তা সত্ত্বেও উনি সব বিপদের কথা জেনে, তার সামনে 10 জনকে খুন করা হয়েছে সেই একই ফ্লোটিলাতে, তারপরেও কিন্তু তিনি গেছেন। যিনি কো ক্যাপ্টেন ছিলেন, 2 জন ক্যাপ্টেন ছিলেন, আমাদের একজন তুর্কিশ ক্যাপ্টেন আর একজন মেডলিন নামে অস্ট্রেলিয়ান একজন ক্যাপ্টেন। তিনি এর আগে বিভিন্ন এই ধরনের বড় বড় অভিযানে গেছেন এবং সেগুলির রিস্কগুলি উনি জানেন। তিনি আবার আমাদের আগে প্রশিক্ষণও দিয়েছেন, সেফটি ট্রেনিং, অনেকগুলি জিনিস আমাদের আগে করতে হয়েছে। নারী ক্যাপ্টেন। তারপরে নারীদের একটা বড় অংশ ছিল এখানে, শুধু সেটা না, জোহরা তার একটা পা কাটা, অ্যাম্পিটেট করা, সেখানে একটা আর্টিফিশিয়াল পা নিয়ে তিনি গেছেন। 84 বছরের একজন নারী, প্রেসিডেন্ট ম্যাক্রোর খুব ঘনিষ্ঠ ব্যক্তি, তিনি গেছেন এবং নৌকা থেকে লাইভ ব্রডকাস্ট করে ম্যাক্রোকে প্রশ্ন করেছেন, কেন তুমি এই জিনিস হতে দিচ্ছ।